প্রিয় আমার সকল বন্ধুরা, আমার সাবস্ক্রাইবাররা, আশা করি তোমরা আমার পুরী ভ্রমণ বা পুরী ট্রাভেল যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেগুলো তোমরা দেখছো। আশা করি তোমাদের ভালো লাগছে। আজকে ভ্রমণের পর্ব হচ্ছে ধবলগিরি, ওড়িশা রাজ্যের একটি অন্যতম। ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দক্ষিণে দয়া নদীর ধারে অবস্থিত ধৌলি বা ধবলগিরি। 261 খ্রিস্টপূর্বাব্দে এখানেই হয়েছিল বিখ্যাত বা কুখ্যাত কলিঙ্গ যুদ্ধ। এই যুদ্ধের ভয়াবহতা এবং তার পরিণামে সম্রাট অশোকের অহিংস হয়ে ধর্মাশোকে পরিণত হওয়া স্মৃতি বিজড়িত এই ধৌলি। পুরীর চূড়ায় 1971 থেকে 72 সালে জাপানি বৌদ্ধ সংঘ, কলিঙ্গা নিপন সংঘ, ওড়িশা সরকার মিলে তৈরি করে দুগ্ধ ধবল শান্তি স্তূপ বা ধৌলি নামে পরিচিত। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা শোনো, এই স্তূপে চারদিকে বিভিন্ন ভঙ্গিমায় গৌতম বুদ্ধের 4টি মূর্তি অবস্থিত। তার মধ্যে 2টি শ্বেতপাথরের ধ্যানরত মূর্তি আর একটি শ্বেতপাথরের ঘুমন্ত বা শয়নরত মূর্তি এবং একটি কোষ্ঠী পাথরের দণ্ডায়মান মূর্তি। এছাড়া এই স্তূপের বহিরাগাত্রে লাগানো পাথরের স্ল্যাবে গৌতম বুদ্ধের জীবনে অনেক কাহিনী বা ঘটনা চিত্রপট খোদিত আছে, যা আমি তুলে ধরার চেষ্টা করব। আর প্রবেশের সময় চোখে পড়বেই একজোড়া হলুদ সিংহ। 4টি প্রবেশ পথে সাকুল্যে 4 জোড়া হলুদ সিংহ বর্তমান। ছাত্ররা এই সিংহগুলিকে দেখলে মনে হয় যেন তারা এই দয়া নদীর এই উপত্যকার সব কিছু নজর রাখছে, প্রতিনিয়ত যেন রক্ষা করে চলেছে। আমি প্রথমে তোমাদের এই ধবলগিরি সম্পর্কে কিছু কথা বললাম। চলো বন্ধুরা, এবার ভ্রমণের পথে যাই। ছাত্রদের নিয়ে পুরী ভ্রমণের এটা 6ষ্ঠ পর্ব চলছে। আশা করি এর পরেও আরও পর্ব থাকবে, তোমরা দেখতে থাকো। আমরা সকাল সকাল ধবলগিরির উদ্দেশ্যে যাত্রা করি বাসে করে। মূল বাস থেকে আমরা স্ট্যান্ডে রেখে ছোট বাসে করে, ওখানে ব্যবস্থা আছে, সেই বাসে করে আমরা ধবলগিরির উদ্দেশ্যে রওনা দিই এবং পাহাড়ি পথ, খুব সংক্ষিপ্ত সময় ওই পাহাড়ি পথ বেয়ে আমাদের বাস ছাত্রদের নিয়ে এগিয়ে চলল। খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমাদের বাস এগিয়ে চলল। এক নয়নাভিরাম এক উপত্যকার উপর দিয়ে পাহাড়ি পথ এঁকে বেঁকে আমাদেরকে নিয়ে গেল সেই মূল উপত্যকায়, পাহাড়ের উপরে যে ধৌলি বা ধবলগিরি। যেন অপূর্ব সুন্দর এক মনোরম পরিবেশ, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এক মনোমুগ্ধকর সব দৃশ্য, যা দেখলে চোখে তা মন যেন ফেরানো যায় না, চোখ যেন হারিয়ে যায় কোথায়, যেন পাখির মতো উড়ে যেতে ইচ্ছা করে। এই সমস্ত প্রকৃতিগুলোকে দেখতে দেখতে আর ছাত্রদের সঙ্গে আনন্দ করতে করতে আমরা সকলে এগিয়ে চললাম ধবলগিরি পথে। ছোট্ট সময় পার হয়ে গেল, আমরা ধবলগিরিতে পৌঁছে গেলাম। ওখানে আমাদের যে বাস নিয়ে গেছিলো, ছোট বাস, সেই বাসটা সেখানে রাখা হলো। ওখানে রাখার জায়গা আছে, সেখান থেকে আবার আমাদের নামিয়ে দিয়ে তারা অন্য যাত্রীদের আবার নিয়ে যাবে সেখান থেকে। এইভাবেই ব্যবস্থা করা হয়। ধবলগিরিতে গেলে তোমরা যদি কোনো বড় বাসে যাও, সেই বাসটা ওখানে রাখা হয় এবং মাথাপিছু 20 টাকা করে নিয়ে তোমাদের ওখান থেকে অন্য বাস নিয়ে যায় ধবলগিরিতে। আমরা উঠতে শুরু করলাম ধবলগিরি সিঁড়ি পার হয়ে মূল মন্দিরে, যেটা বৌদ্ধ স্তূপ, যেখানে ভগবান বুদ্ধ যেন কোথাও শয়নরত, কোথাও দণ্ডায়মান, কোথাও ধ্যানমগ্ন। এই সাদা শুভ্র পোশাক পরিহিত ছাত্রদের নিয়ে আমরা এগিয়ে চললাম মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাস। ছাত্রদের নিয়ে আমরা মাস্টারমশাইরা এবং আরও অফিস স্টাফেরা মিলে এই উদ্দেশ্যে যাত্রা করেছি ধবলগিরি। আমরা পুরী ভ্রমণ পর্ব চলছে, এটা 6ষ্ঠ পর্ব। সকলে মিলে আমরা ধবলগিরি দর্শনের উদ্দেশ্যে যাই। প্রত্যেকটা সুন্দর নিয়মাবলী মেনে ছাত্ররা আমাদের সাথে সহযোগিতা করে তারা এই সুন্দর স্থাপত্য তারা দর্শন করলো এবং মনোমুগ্ধ হলো। ছবির ফ্রেমে তারা প্রত্যেকে
আলাদাভাবে একত্রিতভাবে তারা ফটো তুলল। পুরী ট্রাভেলের পূর্বের পঞ্চম পর্ব তোমরা দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। ষষ্ঠ পর্ব আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা আমার সঙ্গে থাকো বা তোমরা আমাকে তোমাদের সঙ্গে রাখো, দেখবে এই রকম ভিডিওগুলো সুন্দরভাবে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায়। আমি তোমাদের সামনে এই ধরনের নানা ভিডিও নিয়ে আসি বারে বারে। বিভিন্ন বিদ্যালয় ছাত্রদের অনুষ্ঠান আমি তুলে ধরি বিভিন্ন রঙে বিভিন্নভাবে। আশা করি তোমাদের আনন্দ দিতে পারছি। বন্ধুরা, তোমরা দেখতে থাকো ধবলগিরি ভ্রমণ পর্ব। বন্ধুরা, এবার যে কথাটা বলবো ছাত্রদের দাবি মতো এই কলিঙ্গ যুগের ইতিহাসের কথা। ছাত্ররা আমাকে ওখানে ধরেছিল যে স্যার বলুন এখানকার ইতিহাস সম্পর্কে কিছু কথা। ধবলগিরির মন্দিরে আছি, আমার এখানে এসে খুব ভালো লাগছে। বাস সিংহাসনে আরোহণ করে অশোক পরবর্তী 8 বছর তার সাম্রাজ্য বিস্তারের মনোনিবেশ করেন। এই সময়ের মধ্যে উত্তর হিন্দুকুশ পর্বতমালা থেকে শুরু করে দাক্ষিণাত্যে কিছু অংশ বাদ দিয়ে প্রায় সমগ্র ভারতবর্ষ করায়ত্ত হলেও কলিঙ্গ তখনও পর্যন্ত বর্ষতা স্বীকার করেনি। এদিকে তার পিতামহ চন্দ্রগুপ্ত মৌর্য তার পিতা মৌর্য সম্রাট বিন্দুসারও কলিঙ্গ জয় করার চেষ্টা করেছিলেন বটে, সফল হননি। তাই কলিঙ্গ জয় করতে পারলে অনেক সুবিধা হবে। সেই জন্যই ঠিক করলেন অশোক খ্রিস্টপূর্ব 8ম বর্ষে তার সিংহাসনে 261 অব্দে তিনি কলিঙ্গ আক্রমণ করেন। কলিঙ্গের রাজা অনন্ত পদ্মনাভনের বাহিনীতে ছিল প্রায় 60,000 পদাতিক, 1000 অশ্বারোহী, আরো অনেক সৈন্য। 700 হাতি। অপরপক্ষে সম্রাট অশোকের বাহিনীতে প্রায় 6 লক্ষ পদাতিক, 30,000 অশ্বারোহী, 9,000 হাতি, 8,000 যুদ্ধরথ বিদ্যমান। অশোকের সুসজ্জিত বিশাল বাহিনীর সাথে কলিঙ্গ বাহিনীর প্রথম সাক্ষাৎ হয় ধৌলি পাহাড় সংলগ্ন ময়দানে। সেখানে দুই বাহিনী তাদের সকল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে একে অপরের ওপর। অশোক কলিঙ্গ যুদ্ধের জয় জন্য অনেক আগে থেকেই অনেক প্রস্তুতি নিয়েছিলেন, তাই যুদ্ধ কৌশলের কাছে কলিঙ্গের সৈনিকরা প্রথম থেকেই পেরে উঠছিল না। কিন্তু কলিঙ্গের শক্তিশালী বাহিনী এত সহজে পরাজয় স্বীকার করতে নারাজ, তাই তারা বিভিন্ন দিক থেকে আক্রমণ করে ঘুরে দাঁড়াতে থাকেন। কিন্তু যুদ্ধ দুপক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি, রক্তক্ষয় হয়। কলিঙ্গের সাধারণ জনগণ ছিল অত্যন্ত স্বাধীনচেতা। সৈন্যদের হাতে সাথে ক্রমশ তারাও যুদ্ধে যোগ দেন। যুদ্ধের তীব্রতা দেখতে দেখতে রক্তের গঙ্গা বয়ে যায়। শেষ পর্যন্ত অশোক জয়লাভ করেন। যদিও এই অশোকের এই জয়লাভ নিছক শুধু যুদ্ধ জয় নয়, রক্তের নদী, তখন ওই নদী পাশ দিয়ে বয়ে চলা নদী যেন জল ছিল না, কেবল রক্তের স্রোত চলছিল। এই নদীকেই রক্ত স্নাত দেখে পরে অশোকের মন একেবারে বিষণ্ণ হয়ে যায়। তিনি তখন এই যুদ্ধ নীতি পরিত্যাগ করে তোমরা জানো তিনি ধম্মনীতি গ্রহণ করেন। কলিঙ্গ যুদ্ধই অশোককে এক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত করেছিল। চলো 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 ডাকছে। আশা করি ছাত্ররা তোমাদের ভালো লেগেছে। আমি তোমাদের শোনালাম এই ধবলগিরির কাহিনী, ইতিহাস। আশা করি তোমাদের এইগুলো অনেক পরবর্তীকালেও কাজে লাগবে। আমার এই ভ্রমণ পর্ব ধবলগিরি পুরী ভ্রমণের 6ষ্ঠ পর্ব। আশা করি তোমাদের আনন্দ দিতে পেরেছি। এই সেই নদী, এখানেই শেষ করলাম ভিডিও 6ষ্ঠ পর্ব। আশা করি ভালো লাগবে। এইটা যেটা দেখাচ্ছি এটাই হচ্ছে অশোকের শিলালিপির, যেটা ইংরাজি অনুবাদ। ভিডিও পেতে তোমরা বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, অবশ্যই সাবস্ক্রাইব করবে।